আসসালামু আলাইকুম। জ্ঞানালাপ আর্কাইভে আপনাদের স্বাগত। আমরা পরিবেশ আর কূটনীতির এক জটিল অধ্যায়ে আলোচনা করছি। হ্যাঁ, যেখানে বিজ্ঞান, অর্থনীতি আর রাজনীতির এক দারুণ দড়ি টানাটানি চলে। গত পর্বে আমরা এই আলোচনার একটা গোড়াপত্তন করেছিলাম। হুম, আমরা দেখেছিলাম পরিবেশ কূটনীতি জিনিসটা ঠিক কি, এর ঐতিহাসিক পটভূমি কেমন ছিল। আর কিভাবেই বা ১৯৯২ সালের রিও ডি জেনেরোর সেই বিখ্যাত ধরিত্রী সম্মেলন পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল, এইসব নিয়ে কথা বলেছিলাম। এই আলোচনাটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, বিশেষ করে প্রিলিমিনারি আর লিখিত দুটো পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। একদম। আর আজ আমরা সেই গল্পের পরের অংশে প্রবেশ করব। এটা পরিবেশ ও কূটনীতি অধ্যায়ের দ্বিতীয় পর্ব। এবারের আলোচনার কেন্দ্রে তাহলে কি থাকছে? আজ আমরা দেখব সেই সব আন্তর্জাতিক চুক্তি বা প্রোটোকল যা পরিবেশ রক্ষার জন্য বিশ্বজনীন নিয়মকানুন তৈরি করেছে। আর সেই সাথে দেখব শুধু সরকার নয়, কিছু লড়াকু সংগঠন কিভাবে এই লড়াইয়ে বড় ভূমিকা রাখছে। দারুণ। তাহলে চলুন এই গভীরে ডুব দেয়া যাক। শুরুতেই আসি আমাদের মাথার ওপরে সেই অদৃশ্য বর্ম, মানে বায়ুমণ্ডল ও ওজোন স্তর নিয়ে। ঠিক, আমরা তো জানি বায়ুমণ্ডলের কয়েকটি স্তর আছে, যেমন ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল। কিন্তু আমাদের আজকের গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি? সেটি হলো স্ট্র্যাটোমণ্ডল, কারণ এখানে আছে ওজোন গ্যাসের একটি পাতলা স্তর। আর এই পাতলা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেন? কারণ এই স্তরটি দেখতে পাতলা হলেও এর কাজ বিশাল। একে বলা যায় পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা। সৌরপর্দা শব্দটা দারুণ। তার মানে এটা অনেকটা সানস্ক্রিনের মতো কাজ করে? একদম। সূর্য থেকে আসা মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রায় পুরোটাই এটা শুষে নেয়। ভাবা যায় এই রশ্মিটা যদি সরাসরি পৃথিবীতে চলে আসতো? তাহলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়ার মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি অনেক বেড়ে যেত। এই ওজোন স্তর আমাদের সেই বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই রক্ষা কবচেই তো একটা সময় ফুটো হতে শুরু করেছিল। এর পেছনের খলনায়ক কে ছিল? হুম, খলনায়ক ছিল মানুষেরই এক যুগান্তকারী আবিষ্কার, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। মজার ব্যাপার হলো, যখন এটা আবিষ্কার হয় তখন তো একে দারুণ কাজের জিনিস হিসেবে দেখা হয়েছিল। ঠিক তাই। ১৯২৮ সালে যখন প্রফেসর থমাস মেডগালি জুনিয়র এই গ্যাসটি আবিষ্কার করেন, তখন একে দারুণ নিরাপদ ভাবা হয়েছিল। এর বাণিজ্যিক নাম ছিল ফ্রেয়ন। আর পরীক্ষার জন্য এই আবিষ্কারকের নাম আর সালটা কিন্তু মনে রাখা দরকার। তার মানে যে জিনিসটা আমাদের ফ্রিজ বা এসিকে ঠান্ডা করার জন্য একটা দারুণ আবিষ্কার ছিল, সেটাই পৃথিবীর রক্ষা কবচকে ধ্বংস করে দিচ্ছিল। হ্যাঁ, কি অদ্ভুত একটা বিরোধাভাস। এই সিএফসি গ্যাসগুলো এতটাই স্থিতিশীল যে এরা নষ্ট না হয়ে ধীরে ধীরে বায়ুমণ্ডলের অনেক উপরে সেই স্ট্র্যাটোমণ্ডলে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে ওজোন অণুকে ভাঙতে শুরু করে। একদম। এর ফলে ওজোন স্তরে বিশাল গর্ত তৈরি হতে শুরু করে, বিশেষ করে অ্যান্টার্কটিকার আকাশে। বিজ্ঞানীরা যখন এই বিপদটা টের পেলেন, তখন বিশ্ব কি প্রতিক্রিয়া দেখিয়েছিল? ১৯৮৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় বসে দেশগুলো একটি সমঝোতায় আসে। এটাই তো ভিয়েনা কনভেনশন নামে পরিচিত। হ্যাঁ, এটা ছিল মূলত একটি আলোচনার ফ্রেমওয়ার্ক, যেখানে সবাই স্বীকার করে নিল যে ওজোন স্তর রক্ষা করাটা একটা সাঝা দায়িত্ব। এই সালগুলো মানে ১৯৮৫ আর কার্যকর হওয়ার সাল ১৯৮৮ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু কথায় তো কাজ হবে না, আসল পদক্ষেপটা দরকার ছিল। সেই ঐতিহাসিক পদক্ষেপটি নেওয়া হয় ১৯৮৭ সালের ১৬ই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে। জন্ম নেয় মন্ট্রিয়াল প্রোটোকল। একে তো পরিবেশ কূটনীতির ইতিহাসে অন্যতম সফল চুক্তি বলা হয়। অবশ্যই, কারণ এখানে শুধু কথার কথা ছিল না, এখানে স্পষ্টভাবে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলোর মানে ওডিএস এর উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার জন্য সব দেশ একমত হয়েছিল। চুক্তিটা কার্যকর হয় ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে। এই ১৬ই সেপ্টেম্বর তারিখটা তাই শুধু একটা তারিখ নয়, এটা একটা প্রতীক। সাফল্য তো এখানেই থেমে থাকেনি, সময়ের সাথে সাথে নিজেকে বদলেওছে। একদম। যেমন ২০১৬ সালের কিগালি সংশোধনী। এখানে হাইড্রোফ্লোরোকার্বন বা এইচএফসি নামে আরেকটি গ্যাসকে নিয়ন্ত্রণের আওতায় আনা হয়। আচ্ছা, এইচএফসি তো সিএফসির বিকল্প হিসেবে ব্যবহার শুরু হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু পরে দেখা গেল এটা ওজোন স্তরের জন্য ভালো হলেও বৈশ্বিক উষ্ণায়নের জন্য মারাত্মক ক্ষতিকর। কিগালি সংশোধনী সেই ভুলটা শুধরে নেওয়ার একটা পদক্ষেপ, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে এইচএফসির ব্যবহার ৮০% কমিয়ে আনা।
মন্ট্রিয়াল প্রোটোকলের এই সাফল্য কিন্তু একটা বড় আত্মবিশ্বাস জুগিয়েছিল। বিশ্বনেতারা ভাবতে শুরু করলেন, আমরা যদি ওজোন স্তরের ফুটো সারাতে এক হতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের মতো আরও বড় চ্যালেঞ্জটা কেন মোকাবেলা করতে পারব না। ঠিক এই ভাবনা থেকেই কিন্তু কিয়োটো প্রোটোকলের জন্ম। মানে ১৯৯২ সালের ধরিত্রী সম্মেলনে যে ইউএনএফসিসি চুক্তি হয়েছিল, সেটার সীমাবদ্ধতা পূরণ করার জন্য। ঠিক ওই চুক্তিতে কোনো দেশকে গ্যাস নির্গমন কমানোর জন্য আইনগতভাবে বাধ্য বা বাইন্ডিং কমিটমেন্ট দেওয়া হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োতো শহরে দেশগুলো আবার একত্রিত হয়। আর সেখানেই জন্ম নেয় জলবায়ু কূটনীতির সবচেয়ে বিতর্কিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণা, তাই না? হ্যাঁ, ধারণাটির নাম কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি বা CBDR। এর বাংলা করলে দাঁড়ায় দায়িত্ব সাঝা কিন্তু ভিন্ন ভিন্ন। সহজ কথায়, জলবায়ু পরিবর্তনের জন্য সব দেশই দায়ী, কিন্তু ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলোর দায় অনেক বেশি। কারণ শিল্প বিপ্লবের পর থেকে মূলত তারাই সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে আজকের এই পরিস্থিতি তৈরি করেছে। লিখিত পরীক্ষার জন্য এই ধারণাটা বিশ্লেষণ করা কিন্তু খুব জরুরি। তার মানে এটা ঐতিহাসিক ন্যায় বিচারের প্রশ্ন। যারা দূষণের পার্টিটা ১৫০ বছর ধরে করে আসছে, তাদেরকেই বিলের বড় অংশটা মেটাতে হবে। একদম। এই নীতির ওপর ভিত্তি করেই কিয়োটো প্রোটোকল উন্নত দেশগুলোর মানে অ্যানেক্স ওয়াই দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়। আর উন্নয়নশীল দেশগুলোকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়। হ্যাঁ, দেশগুলোকে অ্যানেক্স আই, অ্যানেক্স 2 আর নন অ্যানেক্স এ ৩ ভাগে ভাগ করা হয়েছিল। কোন কোন গ্যাস কমানোর কথা বলা হয়েছিল? শুধু কার্বন ডাইঅক্সাইড? না, শুধু কার্বন ডাইঅক্সাইড নয়, এর সাথে মিথেন, নাইট্রাস অক্সাইড তো ছিলই, সঙ্গে আরও কিছু শক্তিশালী গ্যাস যেমন HFCs, PFCs, SF6কেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। মোট ৬টি গ্যাস। এখন প্রশ্ন হল, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশগুলোকে কি ধরনের সুযোগ বা কৌশল দেয়া হয়েছিল? কিয়োটো প্রোটোকল ৩টি অভিনব বাজার ভিত্তিক কৌশল বা মার্কেট বেসড মেকানিজমস চালু করেছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল এমিশনস ট্রেডিং বা কার্বন ট্রেডিং। হ্যাঁ, কার্বন ট্রেডিং মানে দূষণ কেনাবেচার ব্যবস্থা। বিষয়টা শুনতে একটু অদ্ভুত লাগে। বিষয়টা আসলে বেশ মজার। ধরুন, সরকার প্রত্যেকটি কারখানার জন্য বছরে ১০০ টন কার্বন নিঃসরণের একটা সর্বোচ্চ সীমা বা ক্যাপ ঠিক করে দিল। আচ্ছা। এখন কোনো একটি কারখানা খুব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৮০ টন নিঃসরণ করল। তার মানে তার হাতে ২০ টন নিঃসরণের অনুমতিপত্র বেঁচে গেল। আর অন্য একটি কারখানা হয়তো পুরনো প্রযুক্তির কারণে ১২০ টন নিঃসরণ করে ফেলল। ঠিক, তখন তার ২০ টন অতিরিক্ত অনুমতির প্রয়োজন। এখন সে ওই প্রথম কারখানাটির কাছ থেকে তার বেঁচে যাওয়া ২০ টনের অনুমতিপত্র কিনে নিতে পারবে। এই ব্যবস্থাটাকেই বলে ক্যাপ অ্যান্ড ট্রেড। একদম। এর মূল উদ্দেশ্য হল, যারা দূষণ কমাবে তারা আর্থিকভাবে লাভবান হবে, আর যারা বেশি দূষণ করবে তাদের অতিরিক্ত খরচ করতে হবে। তার মানে এই যে অনুমতিপত্র, এটাই হলো কার্বন ক্রেডিট। এক কথায় ১ মেট্রিক টন কার্বন দূষণ করার একটা লাইসেন্স। ঠিক তাই। আর বাকি দুটো কৌশল ছিল ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা CDM এবং জয়েন্ট ইমপ্লিমেন্টেশন বা JI। সিডিএম এর ব্যাপারটা কি? CDM এর আওতায় একটি উন্নত দেশ কোনো উন্নয়নশীল দেশে পরিবেশ বান্ধব প্রকল্পে, যেমন ধরুন সোলার প্ল্যান্টে বিনিয়োগ করে কার্বন ক্রেডিট অর্জন করতে পারে। আর জেআই এর ক্ষেত্রে এক উন্নত দেশ অন্য উন্নত দেশে এমন প্রকল্পে বিনিয়োগ করে। হ্যাঁ, মূল ধারণাটা একই। যেখানেই কার্বন কমানো হোক না কেন, তা পৃথিবীর জন্যই মঙ্গল। কিয়োটো প্রোটোকল তো ছিল মূলত বায়ুমণ্ডল আর জলবায়ু নিয়ে, কিন্তু জীববৈচিত্র্য মানে পৃথিবীর প্রাণের সুরক্ষা নিয়েও তো নিশ্চয়ই কিছু চুক্তি হয়েছে। অবশ্যই। এর মধ্যে একটি হল ২০০০ সালের কার্টাগেনা প্রোটোকল। একে বায়োসেফটি প্রোটোকলও বলা হয়। এর মূল ফোকাস ছিল জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও নিয়ে। ঠিক, মানে জিনগতভাবে পরিবর্তিত শস্য বা প্রাণী। এগুলোর ঝুঁকিটা হল, প্রকৃতিতে এদের ছেড়ে দিলে এরা স্থানীয় প্রজাতির উপর কি প্রভাব ফেলবে তা আমরা সবসময় জানি না। কার্টাগেনা প্রোটোকল তাহলে কি নিশ্চিত করে? এটি নিশ্চিত করে যে কোনো দেশ GMO রপ্তানি করার আগে আমদানিকারক দেশকে সব তথ্য জানাতে বাধ্য থাকবে। এটা অনেকটা জানার অধিকার নিশ্চিত করার মতো।
বাংলাদেশ কিন্তু শুরুতেই অর্থাৎ ২০০০ সালেই এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। আচ্ছা। এরপর আসে ২০১০ সালের নাগোয়া প্রোটোকল। এর উদ্দেশ্যটা আবার ভিন্ন, তাই না? হ্যাঁ, নাগোয়া প্রোটোকলকে এক কথায় বলা যায় বায়োলজিক্যাল রয়্যালটির চুক্তি। মানে ধরুন অ্যামাজনের কোনো এক আদিবাসী গোষ্ঠী যুগ যুগ ধরে একটা গাছের পাতা ব্যবহার করে আসছে রোগ সারানোর জন্য। এখন যদি কোনো ওষুধ কোম্পানি সেই জ্ঞান ব্যবহার করে কোটি টাকার ওষুধ বানায়, তাহলে সেই আদিবাসী গোষ্ঠী বা সেই দেশ কি লাভের কোনো অংশ পাবে না? হ্যাঁ। আগে তো পেত না। এটাকে বায়োপাইরেসি বা জৈব দস্যুতা বলা হতো। ঠিক। নাগোয়া প্রোটোকল এই দুশ্চুতা বন্ধ করার জন্যই তৈরি। এটি নিশ্চিত করে যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবহার করে লাভবান হলে লাভের একটি ন্যায্য অংশ অবশ্যই সেই দেশ বা সম্প্রদায়কে দিতে হবে। দারুণ। এই সবগুলো তো গেল রাষ্ট্রগুলোর মধ্যকার চুক্তি, কিন্তু পরিবেশ রক্ষার লড়াইটা তো শুধু জাতিসংঘের সম্মেলন কক্ষে হয় না, এর বাইরেও একটা বড় আন্দোলন আছে। একদম। আর এই আন্দোলনে বেসরকারি প্রতিষ্ঠান বা নন স্টেট অ্যাক্টরদের একটা বিশাল ভূমিকা আছে। যেমন গ্রিন পিস। হ্যাঁ, গ্রিনপিস হল একেবারে সম্মুখ সারির যোদ্ধা। ১৯৭১ সালে ক্যানাডায় এদের প্রতিষ্ঠা। এদের সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে। আর তাদের বিখ্যাত জাহাজ রেইনবো ওয়ারিয়রের কথা তো আমরা সবাই জানি। এমসিকিউ এর জন্য এই জাহাজের নামটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক, তারা সরাসরি মাঠে নেমে প্রতিবাদ করে, প্রয়োজনে ঝুঁকি নেয়, সমুদ্রে তিমি শিকারীদের পথ আটকায়। আর আরেকটা বড় সংস্থা হল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বা WWF। WWF আবার একটু ভিন্ন পথে কাজ করে। এরা সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এদের সবচেয়ে পরিচিত উদ্যোক্তা সম্ভবত আর্থ আওয়ার। হ্যাঁ, প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার ১ ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার যে বৈশ্বিক আন্দোলন, এটা ২০০৭ সালে সিডনি থেকে শুরু হয়েছিল। এটা তাদের সফট পাওয়ারের একটা চমৎকার উদাহরণ। এরপর আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN। IUCN এর সবচেয়ে বড় অবদান হল তাদের প্রকাশিত রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস। মানে বিশ্বের বিপন্ন প্রজাতিগুলোর তালিকা। একদম। এটা শুধু একটা তালিকা নয়, এটা হলো গ্রহের স্বাস্থ্যের একটা রিপোর্ট কার্ড। কোন প্রজাতি কতটা ঝুঁকির মধ্যে আছে তা এই তালিকা থেকেই জানা যায়। আর এই তথ্যটা পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আর হালামুলে তো তরুণদের আন্দোলনও অনেক বড় হয়ে উঠেছে। ঠিক। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের হাত ধরে ২০১৮ সালে শুরু হওয়া ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন, এটা সম্পূর্ণ নতুন একটা ধারা। এ বিভিন্ন আন্দোলনের চাপ গিয়ে পড়ছে রাজনৈতিক ফোরামগুলোতে, যেমন ধরুন ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা CVF। হ্যাঁ, সিভিএফ হল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি জোট। ২০০৯ সালে মালদ্বীপের উদ্যোগে এটা গঠিত হয়, আর বাংলাদেশ এর একজন খুব সক্রিয় সদস্য। এদের অর্থমন্ত্রীদের জোটকে আবার V20 বা ভালনারেবল 20 বলা হয়। ঠিক। এর বাইরেও E8 মানে বিশ্বের ৮টি বৃহৎ অর্থনীতির জোটের কথাও বলা যায়। আরেকটা সংস্থার কথা না বললেই নয়, যার সাথে বাংলাদেশের সরাসরি সংযোগ রয়েছে, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বা GCA। হ্যাঁ, এর সদর দপ্তর নেদারল্যান্ডসে হলেও এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্রটি কিন্তু আমাদের ঢাকাতেই খোলা হয়েছে। এটা দক্ষিণ এশিয়া এর একমাত্র কেন্দ্র। এর কারণ কি? কারণ হল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বা অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা জীবন্ত পরীক্ষাগার এবং উদাহরণ। দারুণ একটা স্বীকৃতি। আচ্ছা, পরিবেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ দিবসও তো আছে। অবশ্যই। যেমন ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, ২২ এপ্রিল ধরিত্রী দিবস, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, আর ১৬ সেপ্টেম্বর তো আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস, যেটা আমরা আগেই আলোচনা করেছি। চলুন এবার কিছু সাম্প্রতিক তথ্যের দিকে নজর দেওয়া যাক, যা এই পুরো চিত্রটাকে আরও স্পষ্ট করবে। হ্যাঁ, করা যাক। যেমন দেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে সাতক্ষীরার আয়ান খান রুহানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তো একটা প্রতীকী পদক্ষেপ। ঠিক। আরেকটি বড় খবর হল বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে, আর এটা করে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে
একটা বড় পদক্ষেপ নিয়েছে। নদীমাতৃক দেশ হিসেবে আমাদের জন্য এটা খুব জরুরি। আর সবার নজর এখন 2025 সালে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হতে COP13 সম্মেলনের দিকে। যার স্লোগান গ্লোবাল মিউটিরাও। হ্যাঁ, এখানে জলবায়ু অর্থায়ন, তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা এবং আমাজনের মতো ক্রান্তীয় বন রক্ষার জন্য নতুন তহবিল গঠনের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা দেখলাম ওজোন স্তর রক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকলের মতো সফল চুক্তি যেমন আছে, তেমনি জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কিয়োটো প্রোটোকলের মতো জটিল এবং বিতর্কিত চেষ্টাও রয়েছে। আমরা আরও দেখলাম কার্বন ট্রেডিংয়ের মতো বাজারভিত্তিক সমাধান কিভাবে দূষণ কমানোর জন্য আর্থিক প্রণোদনা তৈরি করতে পারে। আর শুধু রাষ্ট্র নয়, গ্রিনপিসের মতো অ্যাক্টিভিস্ট, IUCN-এর মতো বিজ্ঞানী এবং গ্রেটা থুনবার্গের মতো তরুণ আন্দোলনকারীরাও যে এই লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ, সেটাও স্পষ্ট হল। এই আলোচনার মাধ্যমে আমাদের পরিবেশ ও কূটনীতি শীর্ষক অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। আমরা দেখলাম বিশ্ব ওজোন স্তরের সংকট মোকাবেলায় এক হতে পেরেছিল, কারণ সমস্যাটা ছিল স্পষ্ট, সমাধানও ছিল তুলনামূলকভাবে সহজ, একটা নির্দিষ্ট রাসায়নিক গ্যাস বন্ধ করে দেওয়া। কিন্তু জলবায়ু পরিবর্তনের সমস্যাটা আরও অনেক গভীর। হ্যাঁ, এর সমাধান আমাদের পুরো জীবনযাত্রা আর অর্থনীতি পাল্টে ফেলার সাথে জড়িত। তাই প্রশ্নটা হলো, মন্ট্রিয়াল প্রোটোকলের সেই একতার চেতনা কি আমরা কিয়োটো বা তার পরবর্তী চুক্তিগুলোর ক্ষেত্রে আবারও ফিরিয়ে আনতে পারব, নাকি স্বার্থের সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হবে? এটা হয়তো ভাবার বিষয়। এই আলোচনা এখানেই ইতি। আশা করি এই দুটি পর্ব বিষয়টিকে বুঝতে সাহায্য করেছে। দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পরবর্তী আলোচনার জন্য সংযুক্ত থাকতে অনুরোধ করছি। এই ছিল জ্ঞানালাপ আর্কাইভ।